রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের নালিশ রাজভবনের প্রেস রুমের অস্থায়ী মহিলা কর্মীর। অভিযোগ অস্বীকার রাজ্যপালের। সিভি আনন্দ বোসের দাবি, সাজানো অভিযোগ দিয়ে তাকে দমানো যাবে না। স্যার, আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন বন্ধ করে থাকবো? রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। খাস রাজভবনে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলেছেন রাজভবনের পিসরুমের এক অস্থায়ী কর্মী। প্রথমে রাজভবনের ওসির কাছে অভিযোগ জানান মহিলা, পরে বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের পোস্ট আছে, ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি করেছি। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। মহিলার দাবি, 19 এপ্রিল তার কাছে সিভি চান রাজ্যপাল। সিভি দেওয়ার জন্য 24 এপ্রিল তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। অভিযোগ, সেই সময় প্রথমবার তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তিনি ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। সেই সময় ফের তার উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করেন রাজ্যপাল এবং স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ। স্যার, আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন বন্ধ করে থাকবো? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। বৃহস্পতিবার রাতেই বিবৃতি দিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতিতে বলা হয়েছে, সত্য প্রমাণিত হবেই, সাজানো অভিযোগ দিয়ে আমায় দমানো যাবে না। আমার ভাবমূর্তিতে কালি লাগিয়ে যদি কেউ ভোটের ফায়দা তুলতে চান, ভগবান তাদের মঙ্গল করুন। রাজ্যে দুর্নীতি এবং অশান্তির বিরুদ্ধে আমার লড়াই চলবে। নিউজ 18 বাংলা। শ্লীলতাহানির অভিযোগে সেট লালবাজারের। বিশেষ অনুসন্ধানকারী দল গঠন লালবাজারের। 8 সদস্যের সেট গঠন লালবাজারের। আর শ্লীলতাহানির অভিযোগের অনুসন্ধান করবে সেট। অভিযোগকারীর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করবে সেট। সেট কেন, স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি কেন গঠন করলো না লালবাজার? কারণ দেশের রাষ্ট্রপতি ও রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ আছে। ফৌজদারি মামলা হলেও পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, মত আইনজীবী অরিন্দম দাসের। প্রথম কথা হচ্ছে, যেমন আর্টিকেল 361টা ক্ল্যারিফাই করে দিয়েছে একদম ক্লিয়ারলি যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল দুজনের এগেনস্টে কিছু করার জায়গা নেই যতক্ষণ ওনারা এই পজিশনে আছেন। তো সেই রক্ষা কবচটা আমাদের যে আর্টিকেল 14, যে আমাদের ফান্ডামেন্টাল রাইট ইকুয়ালিটি বিফোর ল, মানে সবাই আইনের সামনে আইনের চোখে সমান, এই বিষয়টাকে যদি আমরা ধরে নিই, সেটাকে ধরেও কিন্তু আমরা কিছুই করতে পারবো না, কারণ একটা কনস্টিটিউশনাল বার্ড এখানে দেয়া আছে। এবং এই ক্ষেত্রেও যে কমপ্লেন আমরা বলছি, সে কমপ্লেন হয়তো শোনা হয়েছে, এফআইআর হওয়ার কোনো জায়গা নেই। এবং এই কমপ্লেনের ভিত্তিতে আপাতত যতক্ষণ উনি রাজ্যপাল আছেন, উনার এগেনস্টে কোনোভাবেই কোনো ক্রিমিনাল অ্যাকশন নেওয়া যাবে না। এবং সবচেয়ে বড় কথা, কোনো কোর্ট অফ ল, পুলিশের কথা বাদ দিলেও কোনো কোর্টও কিন্তু কোনো সামান বা কিছু কিন্তু পাঠাতে পারবেন না। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিন্দায় সরব তৃণমূল। পাল্টা দিলীপ ঘোষের দাবি, এটা শাসক দলের চক্রান্ত। রাজভবনে আরো বড় রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ রাজ্যপালের। কলকাতা থেকে গেলেন কেরল, আর যাওয়ার আগে বললেন তিনি পালানোর লোক নন। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এ নিয়ে ভোটের বাংলায় জোর শোরগোল। রাজ্যপাল, তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে? গুরুতর অভিযোগ।
সে অভিযোগ হচ্ছে শ্লীলতাহানির। মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না, যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন, নারী সম্মানটা কি সমস্ত বলতেন, আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা, সে এই অভিযোগ করছে। পাল্টা রাজ্যপাল বিবৃতি দিয়ে দাবি করেন, সত্য প্রমাণিত হবেই, সাজানো অভিযোগ দিয়ে আমায় দমানো যাবে না। শুধু অভিযোগ অস্বীকার নয়, বিবৃতি দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য ও পুলিশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন রাজ্যপাল। বলে দেওয়া হয়, কলকাতা, ব্যারাকপুর এবং দার্জিলিং এর রাজভবনে ঢুকতে পারবেন না চন্দ্রিমা। চন্দ্রিমার অনুষ্ঠানেও যাবেন না রাজ্যপাল। তদন্তের নামে পুলিশও রাজভবনে ঢুকতে পারবে না। মিনিস্টারের কথা ভুলে যাও, আমি তো একটা নাগরিক। কোনো জায়গায় আমার প্রবেশ কিংবা আমার যাতায়াত তাকে বাধা দেওয়ার অধিকার কারুরই নেই। যে ঔদ্ধত্য কিংবা অহংকার কিংবা এই যে ডিনাইল মোডে যেতে গিয়ে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী কে বলছেন তিনি আর যেন রাজভবনে না আসেন, তিনি বহিষ্কার করছেন। আর আমরা বহিষ্কার করছি কিনা আপনাকে যেটা জিজ্ঞেস করব, আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদীদেরও দমন করা হচ্ছে। এই বিষয়ে তদন্ত হোক, তদন্ত হলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। টিএমসির রাজনীতি এখন মাটিতে নেমে গেছে, এটা নতুন নয়, আমরাও জানতাম এই ধরনের চক্রান্ত চলছে, আর সেটা আজকে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এ নিয়ে জোর বিতর্ক। এরই মাঝে শুক্রবার বাংলা থেকে কেরলের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। কলকাতা ছাড়ার আগে বলে যান, তিনি পালানোর লোক নন। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেন রাজভবনে আরো বড় রাজনৈতিক ষড়যন্ত্রের। Now I have information, my very dear friends, that a more sinister plot has been hatched in the Raj Bhavan. We know the characters chosen for this. Beware. I was briefed about what I can expect in Bengal from certain political parties. I have braved many storms. I tell the political party that is plotting against me, I would like to be the captain of the storm, not captain of the calm. Bring out all the weapons from your armory. Use it against me. I have learned the lessons to fight, not flight. കേরলে পৌঁছেও সরব হন রাজ্যপাল। ധാരാളം ബോംബുകൾ വെച്ചിട്ടുണ്ടെന്നും എൻ്റെ കിടക്കയുടെ അടിയിൽ തന്നെ ഒരു ബോംബ് വെച്ചിട്ടുണ്ടെന്നും ഇവിടെ ആദ്യമായ ചരിത്രത്തിൽ ശരശൈ എന്ന് പറയുന്നത് ഒരു ബോംബ് ശൈയിൽ കിടക്കാമല്ലോ എന്നുള്ള ആഗ്രഹം കൊണ്ട് പോയതാണ്. പക്ഷെ അവിടെ ചെന്ന് ബോംബില്ല, പകരം ഒരു ബോംബ് വെച്ചു, അത് പൊട്ടിയില്ല. ഞാൻ ഒരു ഗവർണർ എന്ന നിലയ്ക്ക് എന്നെക്കുറിച്ചുണ്ടായ ആരോപണങ്ങളെക്കുറിച്ച് എന്തെങ്കിലും പറയുന്നത് ശരിയല്ല. എങ്കിലും എന്നെ വളർത്തിയ കേരളത്തിലെ ജനങ്ങളോട് തൻ്റെ ഇടത്തോടുകൂടി തല ഉയർത്തിപ്പിടിച്ച്। তাহলে কি আপাতত কলকাতায় ফিরছেন না সিভি আনন্দ বোস? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। আবারও পদ্মে কোন্দল কাঁটা, আবারও সেই বাঁকুড়ায় বিড়ম্বনা। সেখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে লড়বেন বিজেপির নেতা জীবন চক্রবর্তী। নির্দল হিসেবে তিনি জমা দিয়েছেন মনোনয়ন। ভোটের মুখেও বাঁকুড়ায় বিজেপিতে দ্বন্দ্ব। বিজেপির হেভিওয়েট প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়ারই বিজেপি নেতা জীবন চক্রবর্তী। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জীবন চক্রবর্তী, যিনি বিজেপির বাঁকুড়া জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক। মনোনয়ন জমা দিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে পুরনো কর্মীদের যোগ্য সম্মান না দেওয়া সহ একাধিক অভিযোগে সরব হন জীবন চক্রবর্তী। সরকার আসার পরেই সংগঠন গঠন করেছে, তাদের অবহেলা করেছে, কটূক্তি করেছে, অপমান করেছে। তাদের প্রতিবাদের প্রতীক আমি, তাদের সম্মান জানিয়ে আমি নমিনেশন করছি। উনি জাল সই করে বিজেপির টিকিট নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বকে উনি ভুল বুঝিয়েছেন। 100% জিতবো। সুভাষবাবু মানুষ বিজেপির পক্ষে, সুভাষবাবুর বিপক্ষে। বিজেপির অন্দরে নানা সময় সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, একাধিক অভিযোগও উঠেছে। গত ফেব্রুয়ারি মাসে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। বিজেপিরই বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এমন অভিযোগ করেন বলে দাবি। ভাইরাল অডিও ঘিরে তৈরি হয় বিতর্ক। সে সময় গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে বিধায়ককে নিশানা করেন সাংসদ, তদন্তেরও হুঁশিয়ারি দেন। অডিওর সত্যতা তো আমরা যাচাই করব, আর এটাও নিশ্চিত ভারতীয় জনতা পার্টিতে উচ্ছৃঙ্খলকেও শৃঙ্খলা পরায়ণ করার মেকানিজম আছে।
এর আগে গত বছর সেপ্টেম্বরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সুভাষ সরকার। বিজেপি অফিসেই তাকে তালাবন্দি করেন দলীয় কর্মীরা। এরপর এবছর ছাতনা ও শালতোরা এলাকায় সুভাষ সরকারের ছবিতে কালি মাখিয়ে বিক্ষোভ দেখায় বিজেপিরই একাংশ। মার্চে ফের একই ঘটনা ঘটে বাঁকুড়া শহরে। সূত্রের খবর, সুভাষ সরকারকে ফের বাঁকুড়া আসনে প্রার্থী করায় বিজেপির একাংশ ক্ষুব্ধ হয়। এই বিক্ষুব্ধ শিবিরেরই নেতা জীবন চক্রবর্তী। তিনি এবার সুভাষ সরকারের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন নির্দল হিসেবে, অর্থাৎ বাঁকুড়া এবার বিজেপি বনাম বিজেপির লড়াই। নিউজ 18 বাংলা। কোথাও দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়েছেন দলের বিধায়ক, কোথাও দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দলেরই নেতার, কোথাও আবার শেষ লগ্নে প্রার্থী বদল। 24-এ বারবার বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন বিজেপিরই নেতা। এর আগে বিজেপি বনাম বিজেপি দেখা গেছে দার্জিলিংয়ে। সেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়েছেন বিজেপিরই বিধায়ক। কয়েক মাস আগেই দার্জিলিংয়ে ভূমিপুত্র কাউকে প্রার্থী করার দাবিতে সরব হন বিষ্ণুপ্রসাদ শর্মা। 19-এর ভোটে জয়ী রাজু বিস্তাকে ফের প্রার্থী না করার দাবিও তোলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। দাবি না মানলে নির্দল হয়ে দার্জিলিংয়ে লড়ার হুঁশিয়ারি দেন। কিন্তু দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার উপরেই ভরসা রাখে বিজেপি নেতৃত্ব। শেষমেশ দার্জিলিং আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়ে ভোটে লড়েন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আসানসোলের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগে সুর চড়ায়। বিতর্কের মাঝেই পবন নিজেই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। এতে বিড়ম্বনায় পড়ে বিজেপি। পরে এই আসানসোলে বিজেপি প্রার্থী করে এস আলুওয়ালিয়াকে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া এবার লড়বেন আসানসোল থেকে। শুধুমাত্র আলুওয়ালিয়া নন, 19-এর ভোটে জয়ী আরও দুজনের এবার কেন্দ্র বদল করে দিয়েছে বিজেপি, দেবশ্রী চৌধুরী এবং দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ 2019-এ যেতেন মেদিনীপুর থেকে। এবারেও দিলীপ ঘোষ মেদিনীপুর থেকেই দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু তার দল হেঁটেছে অন্য পথে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে পাঠানো হয়েছে আলুওয়ালিয়ার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করব। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়ছেন কলকাতা দক্ষিণ থেকে। আমার চোখে ঠুলি পরানো আছে, ওটা আমি একটাই দেখতে পাই, ভারত মাতা, ভারতবর্ষ, গেরুয়া ঝান্ডা, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। 21-এর বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে গুলিতে 5 জন প্রাণ হারান। সেই সময় এসপি ছিলেন দেবাশিস ধর। তাকেই এবার বীরভূম আসনে প্রথমে প্রার্থী করে বিজেপি। নথি সংক্রান্ত জটিলতায় সেই দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থীপদ বাতিলের আগের দিন বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। দেবাশিসের জায়গায় দেবতনু। শেষ লগ্নে হঠাৎ করে পদ্মের প্রার্থী বদল। এবার বাঁকুড়া আসনে বিজেপির সুভাষ সরকারের বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন তাঁরই দলের নেতা তথা প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী। নিউজ 18 বাংলা। বাংলায় ভোট প্রচারে হিন্দুত্ব, তৃণমূল বিধায়কের বক্তব্যকে টার্গেট। বর্ধমানের সভায় মোদির মুখে হিন্দুত্ব। टीवी पर देखा, यहाँ बंगाल में टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी। वो कह रहे थे कि हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। ये कौन सी भाषा है भाई? ये कौन सा पॉलिटिकल कल्चर है? हिंदुओं को बहा दोगे? वाकई क्या हालत हो गई है। बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है। बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को 2ym दर्जे का नागरिक बना करके रख दिया है। ये कैसे लोग हैं? जय श्री राम के उद्घोष से उनको आपत्ति है, जय श्री राम बोलो तो उनको बुखार आ जाता है। इनको राम मंदिर के निर्माण से आपत्ति है। इन लोगों को रामनवमी की शोभा यात्रा से आपत्ति है।
কাঁসাই নদী থেকে দিদার বালিচুরি, নদী গর্ভে কমছে জল, এতে নদী থেকে জল তুলে বাড়ি বাড়ি পাঠাতে সমস্যায় পুরসভা। সুখা জেলা পুরুলিয়া শহরে জলকষ্ট চরমে, বাঁকুড়ার ছাতনাতেও জল নিয়ে জেরবার। কাঁসাই নদী চরম গরমে এখন শুকিয়ে কাঠ। এই সুযোগে নদীর বুক থেকে অবাধে বালি চুরি। কাঁসাই নদীর জল পুরুলিয়া শহরের বাসিন্দাদের বড় ভরসা। এই নদী থেকে জল তুলে পরিশ্রুত করে বাড়ি বাড়ি পাঠায় পুরসভা, কিন্তু চরম গরমে এই নদীর জল পেতেই নাজেহাল। অভিযোগ, নদী বুক থেকে প্রতিদিন অবাধে তোলা হচ্ছে বালি। প্রায় 250 থেকে 300 জন রোজ নদীতে নামেন, তারপর একের পর এক বস্তায় বালি বোঝাই করে পাচার। এতে নদীর বুকে প্রতিদিন 3 থেকে 5 ফুট গর্ত হচ্ছে। ব্রিজ এবং পাম্প হাউসের কাছ থেকে বালি তোলা নিষিদ্ধ। অভিযোগ, সেসবও মানা হচ্ছে না। এভাবে বালি তোলায় দিন দিনই কমছে নদীর জলস্তর, ফলে নদী থেকে পর্যাপ্ত জল মিলছে না। এতে দুর্ভোগ বাড়ছে পুরুলিয়াবাসীর। নদীতে জল নাই, ডিপ বোরিং নাই, এগুলো একটা সমস্যা। এটা তো আর আমাদের জনগণের কিছু নাই, প্রশাসনিক আছে, তারাই এই খবরটা রাখতে পারবে। মেন হচ্ছে জলের লেয়ার তো নিচে নেমে গেছে। নদীতে যে বালির স্তূপ থাকার কথা, সেন্ট ডিপোজিট যেটা, সেই ডিপোজিট তো কমে গেছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়ে প্রশাসনের আরো বেশি পদক্ষেপ আমরা আশা করছি। বাঁকুড়ার ছাতনা ব্লকের কেন্দ্রসায়র, চরম গরমে এখানে জলকষ্ট। কেন্দ্রসায়রে বাড়ি বাড়ি কল আছে, কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরে কলে জল পড়ে না। টিউবওয়েল থেকে পড়ে নোংরা জল, তাই খাওয়া যায় না। ভরসা বলতে রাস্তার কল, তাতে চাহিদা মেটে না, তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে, কয়েক কিলোমিটার দূরে। অনেক দূর থেকে আনছি। কল লাগানো আছে তো? না, কলে তো জল নাই। সেই পঞ্চায়েত ভোটে কল দিয়েছে? হ্যাঁ, কল তো দিচ্ছি, জল তো নাই। আমরা জেলাতে কন্ট্রোল রুম অ্যাপ্রোচ নিয়েছি, জেলা স্তরে, সাব ডিভিশন লেভেলে এবং ব্লক লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওখান থেকে প্রত্যেক গ্রামে আমরা চেক করছি কোথায় কি দরকার আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।